আমার পূজা শেষ হতে না হতে আমার দুলারের নিদ্রা পূর্ণ হয়ে আমি আর বসে থাকতে পারছি না। আমি বলো আমার এই শিব মন্দিরে একটু নিদ্রা দেব। বিক্রমকেশ্বর কেমন করে নিদ্রায় মগ্ন হয়েছে। না না, এই নিদ্রাকালে আমি বিক্রমকেশ্বরকে আমার পূজার কাহিনী জানিয়ে যাব। বিক্রমকেশ্বর একটিবার জাগো বাবা, একটিবার জাগো। আরে স্বপ্নে করি ও রাজা, তুমি পূজা দেওয়া আমারে গো রাজা, পূজা দাও আমারে, স্বপ্নে করি ও রাজা, পূজা দেওয়া আমারে গো রাজা, পূজা দেওয়া আমারে, আর স্বপ্নে করি ও রাজা, পূজা চামড় দিয়ে আমার চরণে পুষ্পাঞ্জলি দিস, তাহলে তোর রাজ্য খাবে ফেলে ওই স্বর্গে বসে ধরা হয়ে থাকে। আর যদি না দিস আমার চরণে শঙ্খ চন্দন চামড় দিয়ে পুষ্পাঞ্জলি, তোর রাজ্য শাসনে পরিণত হবে। কেউ কোথাও নেই, অথচ আমি ঘুমের ঘরে স্পষ্ট দেখলাম মা চণ্ডী যেন আমার শিবরে বসে কাঁচার বলছে, ওরে ওরে রাজা বিক্রম কিশোর, তুই যদি শঙ্খ চন্দন চামড় দিয়ে যদি পুষ্পাঞ্জলি দিস, তাহলে তোর রাজ্যের সমস্ত আমার জীবন সুখে থাকবে। কিন্তু কিন্তু তাই পাবো সেই শঙ্খ চন্দন চামড়, কেউ বলে দেবে সেই শঙ্খ চন্দন চামড়ের সঙ্গে জানেন মন্ত্রী মশাই, আমি ঘুমের করে দেখলাম মা চণ্ডী আমার শিরোলে বসে খাচ্চার বলছেন, রাজা বিক্রম কিশোর, তুই যদি শঙ্খ চন্দন চামড় দিয়ে আমার চরণে পুষ্পাঞ্জলি করে দিয়ে, তাহলে তো রাজ্যের সমস্ত প্রজা আমার আশীর্বাদ শুনে থাকবে। তাই বলছি মন্ত্রী মশাই, আপনি কি বলতে পারেন কোথায় গেলে পাওয়া যাবে সেই শঙ্খ চন্দন চামড়ের সন্ধান? না, আমি ঠিক বলতে পারবো না, তবে একজন বললে বলতে পারে। কে সেই মন্ত্রী মশাই? ধনপতি। ধনপতি, আপনি ঠিকই বলেছেন। ধনপতি নানা জায়গায়
বাণিজ্য করে পাড়ায়, ও নিশ্চয়ই বলতে পারবে শঙ্খচন্দ্রের চামড়ের সন্ধান। আপনি এক কাজ করুন, এই মুহূর্তে চলে যাও সেই ধনপতির কাছে, গিয়ে বলবে রাজা বিক্রমকে শহরে ডেকেছে। না, মন্ত্রীমশাই ঠিকই বলেছে, একমাত্র ধনপতি বলতে পারবে শঙ্খচন্দন চামড়ের সন্ধান। কিন্তু ধনপতি আস্তে আস্তে বিলম্ব করছেন না। তাহলে কি মন্ত্রীমশাই এখন গিয়ে পৌঁছে? হ্যাঁ ধনপতি। আচ্ছা ধনপতি, তুমি কি বলতে পারো কোথায় গেলে শঙ্খচন্দন চামড় পাওয়া যায়? শঙ্খচন্দন চামর, হ্যাঁ শঙ্খচন্দন চামর এই সুরুর সিংহর রাজ্যে। এই শুধু সিংহল আছে, আর বিলম্ব না, তুমি এই মুহূর্তে যাত্রা করো ওই সিংহল রাজ্যে। আপনি কি বলছেন মহারাজ? অকস্মাৎ যাত্রা করতে হবে সেই সিংহল রাজ্যে? না মহারাজ, না, আমার দ্বারা সম্ভব নয়। আমি যেতে পারবো না সেই সিংহল রাজ্যে। ধনপতি, অজুহাত থেকে তুমি চলে যেতে পারো না, তাই বলছি ওই সিংহল রাজ্য হতে শঙ্খচন্দন চামড় আমার হাতে তুলে দিতে হবে নয়। ক্ষমা করবেন মহারাজ, সম্মুখে আমার অনুভব কর্ম, এই কর্ম অসাধন করি আমি যেতে পারবো না সেই সিংহল। ধনপতি, আপনি যদি ইতিমধ্যেই ধনপতি, অন্যায় করছেন, মহারাজার কথা না শুনলে উপযুক্ত শাস্তিও দেবেন। আপনি ঠিকই বলেছেন। চাই না, আমার যে সঙ্গে তো অনেক কাজ পড়ে আছে, আর তাছাড়া এতদিনের পথ আর আমি যেতে পারবো না। ধনপতি, ধনপতি, তুমি যদি না শঙ্খচন্দন চামড় এনে না দাও, আমি যে আমার মাঝে এই রকম মুক্তি পাবো না। তাই বলছি ধনপতি, আমি হাত জোড়ে করি তোমার কাছে প্রার্থনা করি, মহারাজ, ওই ওই সিংহল রাজ্য হতে শঙ্খচন্দন চামড় এনে আমার মাঝে তুমি মুক্তি করো। মহারাজ, এই রাজ্যে তো অনেক লোক আছে, রাজ সেনাপতি আছে, জীবন আছে, অনেক লোকজন আছে, তাদেরকে পাঠিয়ে দিন। বারবার অনুরোধ করা সত্ত্বেও তুমি রাজাদের অপমান করছো, যেন এর পরিণাম কিন্তু হতে পারে। শোনো ধনপতি, তুমি যদি না ওই সিংহল রাজ্য হতে শঙ্খচন্দন চামড় এনে না দাও, তাই সারা জীবনের মতো ওই অন্ধকার খারাপ করতে তোমার পারে না। বলো, তুমি সেই সিংহল রাজ্য হতে শঙ্খচন্দন চামড় নিয়ে আসবে, এই অন্ধকার খারাপ করতে করে করে মরবে। মহারাজ, আমি যদি না যাই সেই সুদূর সিংহলে শঙ্খচন্দন চামড়া আনতে, তাহলে আমার রাজস্বত্ব ওই কারাগারে বন্দী করে রাখবে। মহারাজ, বিনা অপরাধে আমাকে কারাদণ্ড দিচ্ছে। আমি কোনো কথা শুনতে চাই না, তুমি যাবে হ্যাঁ কি না? বেশ মহারাজ, বেশ, আমি যাবো, যাবো সেই সিংহল রাজ্যে। কিন্তু মহারাজ, বলো ধনপতি, এই সিংহল রাজ্যে যাত্রা করতে আমার যে লাগবে সত্য ডিগ্রি রাজনে অর্থ আমি পাবো না। ও নিয়ে তোমায় চিন্তা করতে হবে না ধনপতি। মন্ত্রী মশাই, এই মুহূর্তে তুমি যাও ওই সপ্ত ডিঙ্গা ভালো করে সাজিয়ে দেবে, আর ধনপতি যাত্রা পথে কোনো অসুবিধা যেন না হয়। ধনপতি, মহারাজ, আমাকে তো পাঠাচ্ছেন সেই সিংহল রাজ্যে, বলতে পারেন মহারাজ, আমার যে দুটো স্ত্রী আছে, লহনার খুলল না, আমি তাদেরকে কার কাছে রেখে যাব বলতে পারি? ও নিয়ে তুমি চিন্তা করো না ধনপতি। তোমার দুই পরিবার আজ হতে আমার রাত আসাতে থাকবে আমার ছোট্ট বোনের মতো। বেশ মহারাজ, বেশ, শুনে সুখী হলাম। তবে মহারাজ, সবাই আশীর্বাদ করুন, আমি যেন নির্বিঘ্নে এই সিংহল রাজ্য হতে আপনার জন্য শঙ্খচন্দন চামর। ধনপতি, আচ্ছা আমার কত বড় উপকার করলে, আমি কোনোদিন ভুলবো না। আজ তুমি ওই সিংহল রাজ্য হতে যদি শঙ্খচন্দন চামড় এনে দাও, সত্যিই আমি মাতৃঋণ হতে মুক্তি পাবো। মহারাজ, আশীর্বাদ মাথায় নেই, উল্টা সমস্ত চললাম সেই সিংহল রাজ্যে। নিয়ে আসবো শঙ্খচন্দন চামর। তবে যাওয়ার আগে একটা কথা আপনাকে বলে যাই। বলো বলো ধনপতি, আমার প্রশ্নী লহনার পুণ্যরাজ আপনার কাছে রেখে গেলাম। মনে রাখবেন মহারাজ, যদি কোনোদিন দুঃখ দুর্দশা ঝড় ঝঞ্ঝা আসুক,
মঙ্গলচন্ডী মাগো, দাদা যাবে না, আমি যাবো, চল। ধনপতি যাচ্ছে সেই সুদূর সীমন রাজ্যে শঙ্খচন্দন চামর রাখে। ওগো জননী আমার, ধনপতি ধনপতি যাত্রাপথে তুমি ওকে রক্ষা করো মা, তুমি ওকে রক্ষা করো। আজ নিশ্চিত আমি কি স্বপ্ন দেখলাম, কে যেন আমাকে বলে গেল, ওরে ওরে খুললো না, তোর যে বড় বিপদ। কিন্তু এদিকে এদিকে সেই যে মন্ত্রী মশাই স্বামীকে ডেকে নিয়ে গেল, এখনো ফিরে এলো না। তবে কি আমার স্বামীর মঙ্গল অমঙ্গল হয়েছে? ভগবান মঙ্গল চলে মাগো, আমার স্বামীকে তুমি রক্ষা করো মা, আমার স্বামীকে তুমি রক্ষা করো। মার কাছে যাই, বসবো। বললো না, একা একা দাঁড়িয়ে কি ভাবছো? কি ভাবছি? ভাবছি এই সংসারের কথা, আর ভাবছি তোমার কথা। মাঝে মাঝে একা ফেলে রেখে সেই যে বাড়িতে চলে যাও, যতদিন না ফিরে আসো ততদিন আমাকে একা একা থাকতে হয় স্বামী। আমার যে তোমায় একা থাকতে হবে বললো না, কেন স্বামী? আমার যে তোমাদের ছেড়ে আমার চলে যেতে হবে সেই সুদূর স্বামী! না স্বামী না, এ তুমি কি বলছো স্বামী? আমি তোমাকে যেতে দেবো না স্বামী, আমি তোমাকে যেতে দেবো না। তা হয় না, খুলো না, তা হয় না। এই যে রাজ আদেশ, আমি রাজ্যের প্রজা হয়ে এই রাজ আদেশ অমান্য করলে আমায় কি করলে বলেছি জানো? আমার সেই অন্ধকার কারাগারে নিচ্ছে। বাবা স্বামী, তুমি কিসের জন্য যাবে সেই সুদূর শৃঙ্খলের স্বামী? মহারাজ স্বপ্নাদেশে পেয়েছে, এখনো বসিস না তো। মা মঙ্গলচন্ডী নাকি বলেছে শঙ্খ চন্দন চামর দিয়ে মাকে পূজা করলে এই রাজ্যের মঙ্গল হবে, রাজ্যের প্রজাবাসীরা থাকবে সুখী। তাই তো আমাকে যেতে হবে সেই সুদূর সিংহল রাজ্যে শঙ্খ চন্দন চামর আছে। আমি যেতে ও স্বামী দিব না। এতে কি বলছো? জানো আমরা এই রাজ্যের প্রজা, এই রাজাদেশ তো অমান্য করা যায় না। আর তাছাড়া মহারাজ এই রাজ্যের মঙ্গলার্থে ওই শঙ্করচন্দ্র চামড় দিয়ে তুমি আমায় বাধা দিও না, তুমি আমার হাসি মুখে বিদায় দাও। কিন্তু স্বামী, তুমি চলে গেলে আমি একা একা কেমন করে থাকবো বলো না স্বামী? কেন তুমি একা কেন খুলো না? আমার বড় দিদি লহনা তো আছে, তুমি এই দিদি লহনার কাছে থাকবে। না ও আমার বড় দিদি না, ও যে একটা কাল মজকিনী। বললো না
করলো না ঠিক সে যে তোমার বড় দিদির নামে এমন কলঙ্ক লজ্জা করলো না। স্বামী, তুমি জানো তুমি সেই একবারই গিয়েছিলে স্বর্ণ পিঞ্জিরা আনতে। ঠিক সেই সময় না বড় দিদি আমার উপরে যে কতটা জ্বালা যন্ত্রণা দিয়েছে, কতটা অত্যাচার করেছি, আমি সে কথা তোমাকে বলে বোঝাতে পারবো না। কি বললে? আমি যখন গৌরবঙ্গে স্বর্ণ পিঞ্জার আনতে গিয়েছিলাম, আমার অবর্তমানে তোমার অত্যাচার করেছে, নির্যাতন করেছে। এতদিন তুমি আমায় বলোনি কেন? ওগো স্বামী, কতটা অত্যাচার করেছে তুমি শুনবে? বলো তাহলে তুমি শোনো না স্বামী। বলো আমার বড় দিদি যে কতটা নিষ্ঠুর, কতটা অত্যাচার করেছে, তাহলে তুমি শোনো স্বামী, শোনো। বলো, আমি শুনতে চাই। আরে বড় দিদি লাভনা আজ কিলো লাঠি মারি, আজ ভাদ্র মাসে পাকাতালি সংসার যেন বলে